নমস্কার, দেখছেন আমার বাংলা, সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। শুরুতে যে খবর আমরা নজর রাখবো, বিএমওইচ এর বদলিকে ঘিরে উত্তপ্ত ঝাড়গ্রামের মোহনপুর। আক্রান্ত বিদায়ী বিএমওইচ রণজিৎ ভট্টাচার্য। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বিএমওইচ এর বদলিকে ঘিরে উত্তপ্ত ঝাড়গ্রামের মোহনপুর। আক্রান্ত বিদায়ী বিএমওইচ রণজিৎ ভট্টাচার্য। বিস্তারিত জানবো প্রতিনিধি। আমরা যাবো না, কেউ আমরা যাবো না, জয়েন করুক, তারপর আমরা যাবো, এখানে বসে থাকবো। আমরা বিস্তারিত জেনে নেব প্রতিনিধি রাজু সিং এর কাছ থেকে। রাজু, ঠিক কি ঘটেছে? দেখো সমাজিত, প্রথমেই বলবো যে গতকাল যখন এই পুরনো বিএমওইচ তিনি যখন হসপিটালে ছিলেন ডিউটিতে, সেই সময় হঠাৎ করে মানিক সিং, যে এই এখন বর্তমানে যিনি বিএমওইচ এই হসপিটালের মনপুর, তিনি যান এবং তিনি গিয়ে বলেন যে তাকে চার্জ দিতে হবে। সেক্ষেত্রে রণজিৎ ভট্টাচার্য যে বিএমওইচ ছিলেন, তিনি বলেন যে আমাকে একটা দিন সময় দিতে হবে, কারণ কাগজপত্র সমস্ত কিছু গুছাতে একটা দিন সময় লাগে, কারণ অফিসিয়ালি সমস্ত কাগজপত্র তার গোছাতে একটু সময় লাগেই। আমরা যেটা জানি যে বিভিন্ন অফিস দপ্তরে যে সমস্ত হ্যান্ডওভার হয়, সেখানে কাগজপত্র গোছাতে বা কাগজপত্র দায়িত্ব বুঝে নিতে একদিন সময় লাগে। সেই দায়িত্ব বুঝে নেওয়ার জন্য ওনার কাছ থেকে উনি বলেন যে আমাকে একটা দিন সময় দিতে হবে। তারপরেই সেখানে গিয়ে পৌঁছায় ঝাড়গ্রামের বিডিও এবং ঝাড়গ্রাম থানার আইসি। তার আগে কোনো ঘটনা ঘটেনি বা কোনো পাবলিকের সাথে উত্তেজনা বা কোনো ঝামেলা সে সময় হয়নি। হঠাৎ করে যখন শনিবার, যেহেতু সেটা দুপুর 2টো বাজে, এবং 2টোর সময় তিনি যান আউটডোরে গিয়ে নিজের পেশেন্ট যে সমস্ত ছিল সেই সমস্ত পেশেন্টকেও দেখেন, এবং দেখার পরে সেখান থেকে যখন তিনি বেলা 4টের সময় গাড়ি নিয়ে অফিস থেকে বেরোচ্ছিলেন, সেই সময় মানিক সিং এর যে সমস্ত লোকজন ছিল সেখানের বিজেপির, তারা তার উপরে চড়াও হয়, তার গাড়ি ভাঙচুর করে এবং রণজিৎ ভট্টাচার্যকে মারধর করা হয়। ইতিমধ্যে সেখানে ঝাড়গ্রাম থানার আইসি যেখানে মজুদ ছিলেন, আইসির সামনে গাড়ি ভাঙচুর এবং মারধর, ঘটনাস্থলে ভিডিও উপস্থিত। তারপরেও প্রশাসনের যে সমস্ত কর্তারা থাকার কথা, তারা সবাই থাকা সত্ত্বেও এক জায়গায় এই ঘটনা ঘটলো তাই নিয়ে প্রশ্ন উঠছে। ধন্যবাদ রাজু। আমরা শুনে নেব মোহনপুরের বাসিন্দা গোষ্ঠ মাহাতো কি বলছেন। মানিক সিং, ঠিক আছে, উনি এসছেন, তো উনার লোকজন নিয়ে এসছেন, ডাক্তারবাবু লোকজন, মানে সামনাসামনি গ্রাম থেকে উনার জারুলিয়া, ঘিতকাম, লেদাবড়া, সিমলি, এদিক থেকে লোক এসছে দেখছি। তো সমস্ত লোক এসে রণজিৎ বাবুর গাড়ি ভাঙচুর করলো। বিদায়ী বিএমওইচ রণজিৎ ভট্টাচার্য কি বলছেন শুনে নেব। এই প্যান্ডেমিক সিচুয়েশনে একজন ডাক্তার হিসেবে সমগ্র বাংলার মানুষের চিকিৎসা করাই আমার দায়িত্ব। কিন্তু ট্রান্সফার অর্ডার ইস্যুর পর সমস্ত কিছু বিষয় বুঝিয়ে দেবার 24 ঘন্টা পেরোনোর আগেই যিনি অ্যাক্টিং হিসেবে দায়িত্ব পেয়েছেন, তিনি কি উদ্দেশ্য নিয়ে, কার প্ররোচনায় কয়েকজন লোক লস্করকে ভাড়া করে এসে আমাকে হত্যার চেষ্টা চালালো, সেটা বুঝে উঠলাম না। পাল্টা কি বলছেন বর্তমান বিএমওইচ মানিক সিং। কোনো কমেন্ট নাই এই মুহূর্তে। প্লিজ একটু ঝামেলাটা কি নিয়ে হয়েছে যদি বলে দেন। কিছু বলতে পারবো না এই মুহূর্তে। প্লিজ 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 এইটা একটু আমাকে বলুন প্লিজ। এখন কি মিটেছে? সমস্যা মিটে গেছে, ঠিক আছে। কি হলো, সুরাহা কিছু হলো? প্লিজ প্লিজ এখন নো কমেন্টস, নো কমেন্টস প্লিজ। ধোনির বায়োপিকে অভিনয় সূত্রে বেশ কয়েকদিন খড়গপুরে কাটিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। অভিনেতার মৃত্যুতে মন মরা খড়গপুর। কি বলছে খড়গপুর আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর রায়। শঙ্কর, রেল শহর সুশান্ত সিং এর এই হঠাৎ চলে যাওয়া নিয়ে কতটা শোকস্তব্ধ? দেখো, রীতিমতন যে সিনেমাতে নিজে একটা মেসেজ দিচ্ছেন সুশান্ত সিং রাজপুত, ইয়াং জেনারেশনকে যে সুসাইড যাতে না করে, আর সেই যদি এই ঘটনা ঘটায়, সেই ক্ষেত্রে মর্মাহত হয়েছেন খড়গপুরের ধোনির বায়োপিকের সঙ্গে জড়িত
কিছু খড়গপুরের যে শিল্পীরা তারা একসময় এই ধোনির বায়োপিক সুশান্ত সিংয়ের সঙ্গে এই সিনেমাতে অ্যাক্টিংও করেছেন। আমার সঙ্গে রয়েছেন এখন दीपक सिंह। दीपक के काছে ही जने नेब। दीपक जी, आपको कैसे खबर मिला और ये खबर सुन के आप कितना ये है? मुझे फ्रेंड के द्वारा फ़ोन पे पता चला कि सुशांत सिंह राजपूत सुसाइड कर लिया, तो मुझे बिलीव नहीं हुआ। तो उन्होंने बोला कि आप न्यूज़ चैनल देखिए, तो मैंने जब न्यूज़ खोला तो रियल में मैंने देखा तो मुझे भी शौक लगा, क्योंकि सुशांत सिंह राजपूत को जितना मैं जानता हूँ, जितना मैं उनसे मिला हूँ, उनसे बात किया हूँ, बहुत अलग क्वालिटी के इंसान है। इंजीनियर थे वो, उनकी मैच्योरिटी उनमें बहुत ज़्यादा थी। और उन्होंने अभी एक पिक्चर भी बनाई थी छिछोरे, जिसमें उन्होंने खुद एक मैसेज दिया है आम जनता को कि सुसाइड नॉट ए सोल्यूशन। ये लाइफ में उतार चढ़ाव आते रहते हैं, ज़िंदगी में हार जीत होती रहती है, बट सुसाइड नहीं करना चाहिए। बट आज उन्होंने खुद अपने ऊपर करके हम लोग को शॉकिंग कर दिया कि सुशांत सिंह राजपूत जैसे इंसान भी सुसाइड कर सकता है, ये बिलीव करने वाली बात है। রীতিমতো মেনে নিতে পারছেন না ধোনির বন্ধুরাও, কারণ তারা খুব কাছ থেকে দেখেছেন সুশান্ত সিং রাজপুতকে। খড়গপুরের বিধায়ক প্রদীপ সরকার, তিনিও ধোনির বায়োপিকে একটা পার্ট ছিলেন, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা। না, আমি প্রথম কথা হচ্ছে আমি বিশ্বাসই করতে পারছি না যে সুশান্ত সিংয়ের মতো, রাজপুতের মতো ছেলে এরকম কাজ করতে পারে। খড়গপুর শহরে ওনার সাথে শুটিংয়ে দীর্ঘদিন কাটিয়েছি। আজকে সেই সিনেমাটাতেও আমার সুযোগ হয়েছে ওনার সাথে কাজ করার, মহেন্দ্র সিং ধোনির সিনেমাতে। মানে এত হাসি খুশি ছেলে ছিল, এত মানুষকে জলই ছিল, সবাইকে নিয়ে চলতো। আমি বিশ্বাসই করতে পারছি না ওরকম কাজ করতে পারে। আমরা সত্যি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত, মানে আমরা বিশ্বাসই করতে পারছি না। টিভির পর্দায় যখন প্রথম দেখলাম, এখনও নিজেকে ভাবতে পারছি না যে সুশান্ত নেই। নজর রাখবো পরের খবরে। 19 জুনের মধ্যে খড়গপুর আইআইটি ক্যাম্পাস খালির নির্দেশ। রেজিস্ট্রারের বক্তব্য, পড়ুয়াদের 10 দিন সময় দেওয়া হয়েছে। পড়ুয়ারা থাকায় এতদিন ক্যাম্পাস ছেড়ে বেরোতে পারেননি কর্মীরা। এবার হস্টেল কর্মীদের ছুটি দিতে হবে, সেজন্যই এই সিদ্ধান্ত। লকডাউনের শুরুতে খালি করে দেওয়া হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল ও ক্যাম্পাস। তবে 12,000 ছাত্রছাত্রীর মধ্যে খড়গপুর আইআইটি ক্যাম্পাসে থেকে যান প্রায় 4,500 পড়ুয়া। এতদিন তারা ক্যাম্পাসেরই বিভিন্ন হোস্টেলেই ছিলেন। এবার সেই পড়ুয়াদের হোস্টেল খালি করে দিতে বলল খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। নোটিশ দিয়ে জানানো হয়েছে 19 জুনের মধ্যে সব পড়ুয়াকে ক্যাম্পাস খালি করে দিতে হবে। আইআইটি খড়গপুরের রেজিস্ট্রার বিএন সিংহ জানিয়েছেন, পড়ুয়াদের 10 দিন সময় দেওয়া হয়েছে। এতদিন পড়ুয়ারা থাকায় ক্যাম্পাস ছেড়ে বেরোতে পারেননি কর্মীরা। এবার হোস্টেল কর্মীদের ছুটি দিতে হবে। ইতিমধ্যে খড়গপুর আইআইটিতে কোনো পরীক্ষা ছাড়াই শেষ হয়েছে চলতি সেমেস্টার। আগের পরীক্ষা মৌখিক ও উপস্থিতির হার বিচার করে মূল্যায়ন হবে। পরের সেমেস্টার অগাস্টে হওয়ার কথা। তার আগে হোস্টেল কর্মীদের ছুটি দিতে চায় কর্তৃপক্ষ এবং পুরো ক্যাম্পাসও ফের স্যানিটাইজ করা জরুরি। সেজন্যই ক্যাম্পাস খালির নির্দেশ কর্তৃপক্ষের। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। বর্ষা এলেই এলাকায় হাঁটু জল। সামান্য বৃষ্টিতে বাড়িতে ঢুকে পড়ে ড্রেনের জল। এবারও বর্ষার শুরুতেই তাই জল যন্ত্রণার আশঙ্কায় বারুইপুরের মাস্টারপাড়া। পুরসভার আশ্বাস, আশঙ্কার কারণ নেই, জল জমলেই পাম্প চালিয়ে বের করে দেওয়া হবে। কিন্তু এভাবে আর কতদিন? কবে মিলবে স্থায়ী সমাধান? প্রশ্ন এলাকাবাসীর। দক্ষিণ 24 পরগনার বারুইপুর মাস্টারপাড়ার কাছে বর্ষা মানেই দুর্ভোগ। প্রতি বছরই জল যন্ত্রণায় জেরবার হন বারুইপুরের 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ড্রেন উপচে ভেসে যায় এলাকা। এবারও সেই আশঙ্কায় দিন গুনছেন বারুইপুরের মাস্টারপাড়ার বাসিন্দারা। বর্ষা শুরু হতে না হতেই বৃষ্টির জলে ভরে গিয়েছে এলাকার বেশিরভাগ ড্রেন। স্থানীয়দের দাবি, সামান্য বৃষ্টিতেই এলাকায় হাঁটু জল জমে যায়, বাড়িতেও জল ঢুকে যায়। বহুবার সমস্যার কথা পুরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। আমাদের যে কাউন্সিলর আছেন তিনি প্রত্যেক বছরই বলছেন যে ড্রেন হয়, এই সাকশন মেশিন আছে, হবে শুনতে পাচ্ছি, কিন্তু কোনো সমস্যা, কোনো সমাধান কিছু নেই। আমরা প্রত্যেকদিন এখানে বাচ্চা টাচ্চা নিয়ে এমন করে জলের অবস্থা যে মানুষ বলে ঢুকতে পারে না। প্রচন্ড মশার উপদ্রব, ডেঙ্গি ড্রেনগুলো নিষ্কাশন তো হয়ই না। পুরো বর্ষাকালটা পড়াতে নিয়ে যেতে পারি না, ড্রয়িং এ নিয়ে যেতে পারি না, অল্প বৃষ্টিতেই হয়ে যায়। ড্রেনটাই কোনো মানে নেই, এখান থেকে পুরো মানে একদম বাজে অবস্থা হয়ে রয়েছে। আজ কয়েক বছর ধরে এই সমস্যা। যদিও পুরসভার আশ্বাস, এবার আর জল যন্ত্রণায় ভুগতে হবে না বাসিন্দাদের। আমাদের কর্মীদের আমরা বিভিন্ন ওয়ার্ডের কাজে নামিয়েছি। নর্দমার মধ্যে যে পলি পড়ে যেটা, সেই পলিটাকে আমরা তোলানোর ব্যবস্থা করেছি। আমরা আশাবাদী যে বিগত দিনে 2-1 ওয়ার্ডে যেটুকুনি জল জমেছিল
এবারে নিশ্চিতভাবে আমরা বলবো যে এবারে কোথাও কোনো জল জমবে না। স্থানীয়দের দাবি, প্রতি বছরই তো জমা জলে চরমে ওঠে দুর্ভোগ, তারপর পাম্প চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। বারুইপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। বাঙালিকে লকডাউনের উপহার, এবার আরো সুস্বাদু ইলিশ আসছে বাজারে। বেশি ইলিশও আসবে দাবি বিশেষজ্ঞদের, কারণ লকডাউনের জেরে দূষণমুক্ত সমুদ্র, তাই এবার ইলিশের জাদু। বর্ষা এসে গেছে, মানে ইলিশের অপেক্ষাও শুরু হয়ে গিয়েছে। রাতে বৃষ্টি পড়ছে, একটু তো ইলিশ মাছের স্বাদটা তো প্রয়োজন হয়, না ভালো লাগে ইলিশ মাছের স্বাদটা। বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে, কিন্তু সবই হিম ঘরে থাকা মাছ। এখনো অবধি কাঁচা মাছ, যেটা আমাদের ইন্ডিয়ান মাছ, সেগুলো এসে এখনো পৌঁছায়নি বাজার অবধি। এখন বাজারে যেটুকু দেখছেন সব বাংলাদেশের ফ্রোজিং করা মাছই। গতবার যোগান কম থাকায় বাঙালির হাতের নাগালের বাইরেই ছিল সমুদ্রের রূপলি শস্য। এবার কিন্তু বিশেষজ্ঞরা শোনাচ্ছেন আশার কথা। ঠিক সময়ে বর্ষা আসাটা তার একটা মস্ত বড় ইন্ডিকেশন, এবং আশা করছি নদীতেও দূষণের মাত্রা কমেছে, বায়ুতেও দূষণের মাত্রা কমেছে, এবং নদীর দূষণের মাত্রা কমার সাথে সাথে যেটা খুবই প্রত্যাশিত যে সঠিক সময় ইলিশের ঝাঁক তারা এবার মোহনা থেকে নদীর ভিতরের দিকে ঢুকবে। করোনার ধাক্কায় 25শে মার্চ থেকে লকডাউন, সব কারখানা এতদিন বন্ধ থাকায় নদী সমুদ্রে দূষণের মাত্রা অনেকটাই কমেছে। লকডাউন থাকায় খোকা ইলিশও ধরতে পারেননি মৎস্যজীবীরা, তাতেই স্বাভাবিকভাবে বেড়েছে ইলিশ। বিশুদ্ধ জল ইলিশের ভীষণভাবে হচ্ছে টার্গেট। এবছর দীর্ঘদিন ধরে লকডাউন, এবং যার ফলে জলযানগুলো পর্যন্ত বন্ধ ছিল, ফলে সমুদ্র দূষণ প্রায় হয়নি, যার ফলে ইলিশের ব্রিডিং এবং তার সঙ্গে ইলিশের স্বাভাবিকভাবে যতটা পরিমাণে তারা বৃদ্ধি পেতে পারে সেইটা কিন্তু উল্লেখযোগ্যভাবে ঘটেছে। নদী বিশেষজ্ঞরা বলছেন এবছর প্রচুর পরিমাণে সুস্বাদু ইলিশের আমদানি হবে, তাই বর্ষার বৃষ্টির সঙ্গে রান্নাঘরে এখন ইলিশ মাছের অপেক্ষায় আম বাঙালি। ইলিশের খোঁজে সোমবারই সমুদ্রে পাড়ি দিচ্ছে 5000 ট্রলার। ইলিশ এবছর গত বছরের থেকেও অনেক বেশি ইলিশ আমরা এবারে পাবো। ইলিশের সাইজটা বাড়বে, কারণ ব্যাম্পিওতে আমরা এবারে খুবই কঠোর ছিলাম। 10-12টা বোটকে শোকজ করেছি যারা লোকালি এস্টুয়ারিনে ফিশিং করছিল। 3 শতকের অপেক্ষা, তারপরেই বাজারে আসবে রূপলি শস্য। সেদিকেই তাকিয়ে বাঙালির রান্নাঘর। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। গভীর সমুদ্রে পাড়ি শুরু হচ্ছে ইলিশ অভিযান। 5000-এর কাছাকাছি ট্রলার নিয়ে ইলিশের খোঁজে সুন্দরবনের মৎস্যজীবীরা। সুরক্ষাবিধি মেনেই জলের ইলিশ জালবন্দি করতে যাচ্ছেন তাঁরা। জলের ফসল এবার জালে বন্দি করার ফন্দি তৈরি সুন্দরবনের মৎস্যজীবীরা। গভীর সমুদ্রে ইলিশ অভিযান। কাকদ্বীপ থেকে মাছের রাজার খোঁজে 5000-এর কাছাকাছি ট্রলার। করোনা তো ছিলই, আমফানের দাপটে বিধ্বস্ত সুন্দরবন। রায়দিঘি, পাথর প্রতিমা, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, সাগর, ডায়মন্ড হারবার, ফলতা সহ দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় কয়েক লক্ষ মৎস্যজীবী থাকেন। লকডাউনে দীর্ঘদিন সমুদ্রে মাছ ধরতে যাওয়া বন্ধ। গভীর সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল 14 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত। মাছ ধরার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় জলের রূপলি শস্যের খোঁজ। সুরক্ষাবিধি মেনে ট্রলারে পাড়ি মৎস্যজীবীদের। মাছের বাজারগুলিতেও সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে, সেদিকেও কড়া নজরদারি থাকবে। মৎস্যজীবীদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। প্রতি মৎস্য বন্দর ও ট্রলার ঘাটে অস্থায়ী স্বাস্থ্য পরীক্ষা শিবির হবে। সমুদ্র থেকে ফেরার পরও মৎস্যজীবীদের স্বাস্থ্য পরীক্ষা হবে। প্রত্যেক মৎস্যজীবীকে মাস্ক ও গ্লাভস পরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকেই মাস্ক এবং গ্লাভস মাস্ক পরতেই হবে যখন মার্কেট চলবে। যারা লেবার তাদেরও মুখে মাস্ক এবং লেবার থাকবে, হ্যান্ড গ্লাভস থাকবে। 15 জুন থেকে 12টা থেকে আমাদের মার্কেট শুরু হবে এবং বেলা 3টে থেকে কেনাবেচা শুরু হয়ে যাবে। এখন বাজারে হিমঘরের ইলিশ। সমুদ্রে তাজা ইলিশ পাতে পড়তে আর কয়েকটা দিন। চকচকে আভায় ভরবে বাজার। লাভের আলোয় ভাসবেন মৎস্যজীবীরাও।
দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার ও অর্পণ মণ্ডলের রিপোর্ট, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরের জের বৃদ্ধার পাশে দাঁড়ালো প্রশাসন। ছেলে বৌমার ঘরে ঠাঁই হয়নি গীতাবালা দাসের। মহিষাদলে পরিত্যক্ত স্কুল ঘরে থাকতেন, তার খবর সম্প্রচার করে নিউজ 18 বাংলা। তারপর কি হলো জানবো আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিকের কাছ থেকে। সুজিত, তবে আমাদের নিউজ সামনে আসার পরই প্রশাসন, পঞ্চায়েত সমিতির কর্মকর্তা, ব্লক কিংবা জেলা প্রশাসন সকলেই কিন্তু বিষয়টি নিয়ে বলা যায় যে গুরুত্ব দিতে শুরু করে। এরপরই দেখা যায় যে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি থেকে আরম্ভ করে মহিষাদল থানার পুলিশ ওসি নিজে উদ্যোগ নেন ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি তার পেনশনের ব্যবস্থা বা তার যে মাথা গোঁজার ঠাঁই, সেই বাড়ি যাতে ঠিকঠাক গড়ে ওঠার করে তোলা যায় বা গড়ে দেওয়া যায় সে ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই ওই বৃদ্ধার সঙ্গে মার সঙ্গে দেখা করেন এবং গীতা দেবীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে এবং সেটা আগামী দিনেও দেওয়া হবে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সুজিত। মানুষের কথা নিউজ 18 বাংলা জানতে পেরে তাদের কথা তুলে ধরেছে। শুধু মহিষাদল ব্লক নয়, জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের অসহায় মানুষদের কথা নিউজ 18 বাংলা তুলে ধরছে এবং তাদেরকে তাদের পাশে থেকে তাদের সহায়তা প্রদান করার চেষ্টা করছে। আমরা খুশি এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। আজকে এই অসহায় মানুষের কথা আমরা জানতে পারলাম, জানতে পেরে এসে আমাদের সাধ্যমতো কিছুটা সহযোগিতা করে গেলাম। পরিযায়ীদের থাকার জায়গা হলো গোয়াল ঘরে। কোয়ারেন্টিনে জায়গা না পেয়ে গোয়াল ঘরেই বাস 3 পরিযায়ীর। দেগঙ্গার থানাপাড়ার ঘটনা। বিস্তারিত জানবো প্রতিনিধি জিয়াউল আলমের কাছ থেকে। জিয়াউল, কেন কোয়ারেন্টিনে জায়গা পেল না এই 3 পরিযায়ী? দেখো সমাপ্তিটা, দেগঙ্গার 3 পরিযায়ী গুজরাটেরা কাপড়ের ব্যবসা করতো, সেখান থেকে 1 তারিখে কিন্তু এখানে এই দেগঙ্গার উদ্দেশ্যে তারা পাড়ি দেয় এবং বাড়িতে চলে আসে। 3-4 দিন আগে কিন্তু তারা বাড়িতে আসে। বাড়িতে আসার আগে তারা কিন্তু প্রশাসনকে জানায় এবং থানাকে জানায় যে তাদের কোনো কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হোক, কিন্তু এই ব্যাপারে বিডিও থেকে শুরু করে দেগঙ্গা থানা কোনো কর্ণপাত করেনি। তারপরে তাদেরকে নিজের পাড়ায়, যে থানা পাড়ায় পালপাড়ায় তাদের বাড়ি, সেখানেও কিন্তু এলাকার লোক না উঠতে দেওয়ায় একটি পরিত্যক্ত গোয়াল ঘরে এই 3 পরিযায়ী শ্রমিক সেখানে আশ্রয় নেয় এবং তাদের অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও কিন্তু কোনো কাজ না হয় সেখানে অস্বাস্থ্যকর একটি জায়গায়, স্যাঁতসেঁতে জায়গায় সেই গোয়াল ঘরেই 3 পরিযায়ী রয়েছেন এবং বারবার তারা কিন্তু পঞ্চায়েতকে জানিয়েছেন, দেগঙ্গা 1 নম্বর পঞ্চায়েতকে জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তারা ক্ষোভে ফেটে পড়ে এখনো কিন্তু সেই পরিত্যক্ত গোয়াল ঘরে এই 3 শ্রমিক আশ্রয় রয়েছেন এবং সেখানেই রয়েছেন। সমাদৃতা, ধন্যবাদ জিয়াউল। গোয়াল ঘরে কি অবস্থা আছেন? খাওয়া দাওয়া বা অন্য কেউ দেয়নি। এই পাড়ায় আমাদের বুল্লাদা বলে একজন দাদা আছে, তার বাড়ি থেকে আমাদের 2-3 খাবার দিয়ে গেছে। কিন্তু এটা তো একটা অস্বাস্থ্যকর পরিবেশ, যেটা করবো কিছু তো পাচ্ছি না। আমরা ভেবেছিলাম খাবার দাবার দেবেন, কেউ এসে খোঁজও নেয়নি, কোনো প্রধান মেম্বার কোনো কেউই আমাদের খোঁজও নেয়নি, কিছু হয়নি। এখানে এসে যা ব্যবহার পাচ্ছি, আমাদের জন্য কোনো কদর নেই, কোনো দাম নেই। আমরা যেন সেই আগামী যুগের যে আদিম যুগের মানুষ ওই রকম।